নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি মণিপাল হসপিটাল বাইপাসে এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটা হচ্ছে, আমি জানি যে অনেক মহিলারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে তাদের ফাইব্রয়েডের সমস্যা। তো এরকমই একজন দর্শক বন্ধু তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তার ফাইব্রয়েড হয়েছে, ডাক্তারবাবু বলেছেন অপারেশন লাগবে, অথচ তিনি এখনও মা হতে চাইছেন। কিন্তু যদি জরায়ু কেটে বাদ দিতে হয় তাহলে তিনি কি পরে আর মা হতে পারবেন? স্বভাবতই প্রশ্ন আসবে না? তাহলে এমন কি উপায় আছে যে পদ্ধতির মাধ্যমে জরায়ু না কেটে ফাইব্রয়েড বাদ দেওয়া সম্ভব? আছে কি এমন চিকিৎসা পদ্ধতি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে? সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট গাইনি অঙ্ক সার্জন ডক্টর সৌপ্তিক গঙ্গোপাধ্যায়কে। নমস্কার স্যার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। আমাদের একজন দর্শক বন্ধু তারই অনুরোধে আজকে এই বিশেষ অনুষ্ঠান, তিনি জানতে চাইছেন যে একাধিক গাইনি সংক্রান্ত প্রবলেম বা স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা যখন অন্যান্য ভিডিও পাবলিশ করি, তো তার আগে তিনি একটা প্রশ্ন করেছিলেন যে আমার ফাইব্রয়েডের প্রবলেম হয়েছে এবং তিনি, তার বয়সও এমন কিছু নয়, তিনি মা হতে চাইছেন, কিন্তু এই সিচুয়েশনে তার মা হওয়ার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফাইব্রয়েড। তো আসবো সেই কথা যে ফাইব্রয়েড কি? ফাইব্রয়েড বেসিক্যালি যদি খুব সহজ ভাষায় বোঝাতে চাই, যে জরায়ুর বা ইউটেরাস যে দু তিনটে লেয়ার থাকে। যেমন ভেতরের লেয়ারটাকে আমরা ডাক্তারি ভাষায় বলা হয় এন্ডোমেট্রিয়াম, বা আমরা যদি এমনি আমরা বোঝাই সবাইকে যে ভেতরের লেয়ার বলে। আর একটা মাসেল লেয়ার থাকে যেটা বলে মায়োমেট্রিয়াম। তার বাইরের একটা লেয়ারও থাকে যেটা আমরা বলি সেরোসা। তো এই যে মাসেলের যে লেয়ারটা থাকে সেটা, যেটা মায়োমেট্রিয়াম যে মেডিকেল টার্মসে বলি, ওই মাসেল থেকে কিছু টিউমার হয়। তো এবার টিউমার বললেই সবাই অনেক ক্ষেত্রে অনেক সময় ঘাবড়ে যান যে টিউমার যে কি আছে না আছে। বাট এই যে ফাইব্রয়েড এই ধরনের টিউমার হচ্ছে বিনাইন, নন ক্যান্সারাস। আচ্ছা, এটা কখনো ক্যান্সার হয় না? ক্যান্সার হয় না, খুব রেয়ার, মানে ধরুন 0.1%। মানে আমি তো এখানে ধরুন লাস্ট 6-7 বছরে একজনেরই পেয়েছি যে ধরুন ফাইব্রয়েডে ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়ই না, মানে হচ্ছে যে কিন্তু ওই মাসেলের টিউমারটা যদি খুব সবাইকে বোঝানোর জন্য বলা হয় যে মাসেলের একটা টিউমার কিংবা গ্রোথ অনেক ধরনের সাইজের হয়। অনেকের ধরুন খুব ছোট হয়, অনেকের খুব বড় হয়, অনেকের মাঝারি সাইজের হয়। তো এই টিউমারটাকেই আমরা ফাইব্রয়েড বলি। তো ফাইব্রয়েড হয় কেন? হরমোনাল কারণে অনেক সময় হতে পারে, যে শরীরে হয়তো ইস্ট্রোজেন হরমোন অনেক সময় বেশি আছে, অনেকের সময় ওবেসিটি যদি ওজন বেশি থাকে, বা অনেক সময় জেনেটিক কারণও কিছু কিছু জায়গায় বলা আছে, বা ফ্যামিলি হিস্ট্রি আছে আগেরও অনেক। বাট কোনো কিছু কনক্লুসিভ কিছু এভিডেন্স স্পেসিফিক ফ্যাক্টর নেই যে এটাই রিজন যে ফাইব্রয়েড হওয়া। ফাইব্রয়েড থাকলেই কি অপারেশন করতে হবে, না সেটা ওষুধে সারে? ফাইব্রয়েড থাকলেই আমি যেটা অ্যাডিশন করব, যে ফাইব্রয়েড থাকলেই অপারেশন তো একটা ব্যাপার, ওষুধও একটা ব্যাপার। অনেক সময় কিছুই লাগে না। মানে এমনও অনেকজনকে আমি দেখেছি যে জিজ্ঞাসা করেছি যে ধরুন অনেকে বলেছেন যে 2 বছর আগে আমার অপারেশন হয়ে গেছে, জরায়ু বাদ হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কি আপনার মানে কি সমস্যা কি হতো? বলতে এই পেটের ওপর দিকে একটু ব্যথা হচ্ছিল, মানে হচ্ছে যে একটু বমি ভাব, মানে হচ্ছে যে এরকম। আমি বললাম যে আপনার মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস রিলেটেড কি ছিল, বেশি হতো না কম হতো, ব্যথা হতো না? হচ্ছে যে আলট্রাসাউন্ডেও দেখলাম, আলট্রাসাউন্ডে খুব ছোট একটা ফাইব্রয়েড হয়তো। তো অনেক সময় কিন্তু এইটাই যেটা ব্যাপার, যে ফাইব্রয়েডের অনেক সময় ট্রিটমেন্টও লাগে না, কারণ ফাইব্রয়েড রিলেটেড হয়তো কোনো ইস্যু যদি কিছু না থাকে, যেমন ধরুন খুব হেভি ব্লিডিং হচ্ছে না, বা খুব পিরিয়ডসে পেন হচ্ছে না, বা ইনফার্টিলিটি রিলেটেডও কোনো প্রবলেম নেই, বা পেটে কোনো ব্যথা সারা মাস সেরকমও হচ্ছে না, তাহলে কিন্তু ফাইব্রয়েডের ট্রিটমেন্টই দরকার নেই। আচ্ছা, মা হতে গেলে যদি কারোর ফাইব্রয়েড থাকে তাহলে যেটা স্বাভাবিক নিয়মে প্রেগন্যান্সি, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। ফাইব্রয়েড অনেকেই প্রেগন্যান্সি প্ল্যান করার আগে আলট্রাসাউন্ড করেন, এবং যে করানোটা অবশ্যই উচিত। মানে আমরাও সাজেশন দিই যে আলট্রাসাউন্ড করিয়ে নেবেন, এবং অনেক ক্ষেত্রেই ফাইব্রয়েড ধরা পড়ে যে হচ্ছে। কিন্তু ফাইব্রয়েড ধরা পড়া মানেই যে এরম না খুব প্যানিক অ্যাটাক হয়ে যাওয়া যে প্রেগন্যান্সি আর আসবে না, এরকম ব্যাপারটা নয়। ফাইব্রয়েড আমি বললাম যে একটা বিনাইন টিউমার, মানে নন ক্যান্সারাস। এবার যখনই আলট্রাসাউন্ড করবেন তখন যিনি ডাক্তারবাবুর কাছে যাবেন বা যে ডক্টরের কাছে যাবেন, উনি দেখবেন যে ফাইব্রয়েড কত বড় সেটা প্রথমে দেখতে হবে।
যে কোথায় আছে, জরায়ুর ভেতর দিকে না জরায়ুর বাইরের দিকে না জরায়ুর মাঝখানে। তো এই জিনিসগুলো দেখতে হবে। যদি ফাইব্রয়েড, যদি প্রেগনেন্সি প্ল্যান করছেন এবং আল্ট্রাসাউন্ড করেছেন, যদি একটা ফাইব্রয়েড ধরা পড়েছে খুব ছোট এবং ধরুন 1 সেন্টিমিটার কিংবা 2 সেন্টিমিটার, যেটা ম্যাক্সিমাম টাইমে দেখা যায়, তাহলে কিন্তু অত চিন্তিত হওয়ার কারণ নেই। বাট অবশ্যই যদি দেখা যায় যে খুব বিশাল সাইজের ফাইব্রয়েড আছে, বা খুব বিশাল সাইজের না হলেও ধরুন 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এরমভাবে, বা ধরুন পেটে হাত দিলেই অনেক সময় বোঝা যাচ্ছে, এই ধরনের ফাইব্রয়েড কিন্তু অবশ্যই যদি ধরা পড়ে তাহলে কিন্তু নর্মাল প্রেগন্যান্সি আসতে অসুবিধা হতে পারে। ঠিক কোন কোন ক্ষেত্রে ফাইব্রয়েড থাকলে গর্ভধারণে বেশি সমস্যা হতে পারে? ফাইব্রয়েড ধরুন যদি আমরা লোকেশন, যেমন আমি বললাম যে জরায়ুর একটা ভেতর দিক আছে, একটা মাসেল পার্ট আছে, তো মাসেল পার্ট থেকে যে ফাইব্রয়েডটা হলো, এবার এই ফাইব্রয়েডটা অনেক সময় জরায়ুর ভেতর দিকে চলে যায়, জরায়ু যাকে আমরা বলি সাবমিউকোসাল ফাইব্রয়েড। মেডিকেল টার্মসে যদি এটা সাবমিউকোসাল ফাইব্রয়েড, অনেক সময় জরায়ুর মাসেলের মধ্যেও থাকে যেটা আমরা বলি ইন্ট্রামিউরাল, আর অনেক সময় জরায়ুর বাইরের দিকে চলে যায় যেটা আমরা বলি সাবসেরোসাল ফাইব্রয়েড। তো প্রথমে আগে দেখতে হবে যে ফাইব্রয়েডটা কোথায় আছে। এই যে প্রেগনেন্সির ব্যাপারে জিজ্ঞেস করলেন, যে যদি ফাইব্রয়েডটা যদি ছোটও হয়, ধরুন 1-2 সেন্টিমিটারও আছে, কিন্তু একদম জরায়ুর ভেতরের দিকে আছে, তাহলে কিন্তু প্রেগনেন্সি আসতে অসুবিধা করবে এবং সেই ফাইব্রয়েড কিন্তু সার্জিক্যালি রিমুভ করতে হবে। যদি ফাইব্রয়েড মাসেলের মধ্যে থাকে, ভেতর দিকে না আসে বা বাইরের দিকে থাকে, তখন দেখতে হবে ফাইব্রয়েডের সাইজ কীরকম, যে কত বড় ফাইব্রয়েড। যদি 3-4 সেন্টিমিটার হয়, সব সময় অপারেশন করা হয়, ফার্স্ট সেটিংয়েই এরম ব্যাপার নয়, বা ওষুধ দেওয়া হয় এরমও ব্যাপার নয়, কিছুই করা হয় না। আবার যদি দেখা যায় যে বাইরের দিকে ফাইব্রয়েড আছে কিন্তু খুবই বড়, ধরুন 7-8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, তখন কিন্তু ওই ধরনের ফাইব্রয়েড অপারেশন করতে হয়। তো যেমন বললাম যে লোকেশন এবং সাইজ দুটোই ইম্পর্টেন্ট, এটা দেখে ডিসিশন নেওয়ার যে আপনার এই ফাইব্রয়েড আদেও কোনো প্রবলেম্যাটিক না, কোনো অসুবিধাই করবে না। একেবারে। স্যার, অনেক মহিলার অনেক ভয় আছে, তারা মনে করেন যে আমার ফাইব্রয়েড ধরা পড়েছে, আমার জরায়ু কেটে বাদ দিতে হবে। কিন্তু এমন কি কোনো আধুনিক চিকিৎসা, কোনো পদ্ধতি রয়েছে যার মাধ্যমে জরায়ু না কেটে শুধুমাত্র ফাইব্রয়েডটা বার করে দেওয়া সম্ভব হয়? অবশ্যই আছে। আমরা যেটা এখন বলি যে সেই অপারেশনটার নাম হচ্ছে মায়োমেক্টমি। আচ্ছা। এবং এখনো অনেকে এসে এই ভয়েই জিজ্ঞেস করেন যে ধরুন যে হচ্ছে যে আমাকে অমুক ডক্টর বলেছেন যে ধরুন ইউট্রাস বাদ যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি আছে, এই আছে। এবং অবশ্যই এই কথাটা শুনলে অনেকেই যারা প্রেগনেন্সি প্ল্যান করছে তারা তো ভাববেন যে ধরুন ইউট্রাস বাদ দিয়ে মানে হচ্ছে তারা প্রেগনেন্সি নেবেন কি করে। তো এটা অবভিয়াসলি একটা সঙ্গে সঙ্গে তার চিন্তার কারণ হয়ে যায়। কিন্তু এইরকম চিন্তার ব্যাপার কিন্তু সেরকমভাবে থাকে না। যে মায়োমেক্টমি যে অপারেশনটা, এটা কিন্তু আমরা করি এখন। আগেকার দিনে তো ওপেন সার্জারি হতো, ধরুন পেট কেটে, এখন ধরুন রোবোটিক সার্জারি হয়। তো এটা প্রিসিশনও আরও বেটার, এবং কোনো ক্ষেত্রেই কিন্তু ইউট্রাস বাদের ব্যাপারটা সেরকম কিন্তু আমরা বলি না। অবভিয়াসলি ফাইব্রয়েডের লোকেশন দেখে নেওয়া হয় যে কোথায় আছে, কি ব্যাপার। এবং রোবোটিক সার্জারির মাধ্যমে কিন্তু ফাইব্রয়েডের একটা খুব ভালো মানে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে যে অন্য টিউমারের মতো বা বডিতে অন্য জায়গায় টিউমারের মতো যে নর্মাল টিস্যুর সাথে যে মিশে যায় এরকম ব্যাপারটা থাকে না। ফাইব্রয়েডের মার্জিনস বা এই যে একটা গোল আকারের একটি টিউমার হয়, এটা কিন্তু খুবই ডিস্টিংক্ট থাকে। তো ফাইব্রয়েড রিমুভ করাটা যারা জানেন বা যেরকম যাদের স্কিল আছে, এক্সপার্টিস আছে, তারা কিন্তু খুব ফাইব্রয়েড রিমুভ করাটা মানে তারা করে দিতে পারেন। সেরকম নর্মাল সবসময় কিন্তু ইউট্রাস বাদ দিতে হয় না, অনেক ক্ষেত্রেই দিতে হয় না, কোনো ক্ষেত্রেই। আমরা তো এত অপারেশন করেছি, দিতে হয় না। তো সেই অপারেশনটা যদি রোবোটিক সার্জারির মাধ্যমে করা হয়, প্রিসিশন ভালো হয়, যেমন শুধু ফাইব্রয়েডের টিস্যুটা বার করে দেওয়া হয়, ব্লাড লসও কম হয়, এবং তারপরে সেখানে একটি সেলাই দিতে হয়। যেমন হচ্ছে যে ফাইব্রয়েডের জায়গাটা যে ফাঁকা রয়ে গেল, সেখানে কিন্তু সেলাই দিয়ে জায়গাটা বন্ধ করতে হয়, এবং সেটি যত ভালো হবে সেলাই, এবং রক্ত তার মধ্যে জমে কম থাকবে, ততই জুড়বে ভালো। এবং পরবর্তী টাইম যদি 3-4 মাস টাইম দেওয়া হয় সেই আরও জুড়ে যাওয়ার জন্য, আমরা বলা হয় যে ওই টাইমে প্রেগনেন্সি নেবেন না। তো জুড়ে গেলে পরবর্তী টাইমে কিন্তু প্রেগনেন্সি আসতে অসুবিধা হয় না। তো একেবারেই এই ব্যাপারটা ভাবা ঠিক নয় যে ফাইব্রয়েড মানেই অপারেশন। প্রথমত যেটা হচ্ছে, ফাইব্রয়েড মানেই অপারেশন করতে হবে, এই ধারণাটাই ভুল।
এটাও ঠিক নয় যে ফাইব্রয়েড থাকলেই যে নর্মালি প্রেগনেন্সি আসবে না, এটাও ঠিক না। যদি কোনো কারণে অপারেশন লাগে, যে যে ব্যাপারটা আমি বললাম যে যে কারণে লাগে, সেই কারণে করতে গেলেও কিন্তু এই মায়োমেক্টমির পদ্ধতিতে এবং মিনিমালি ইনভেসিভ যেমন হচ্ছে রোবোটিক সার্জারির মাধ্যমে করলে অবশ্যই কিন্তু বেস্ট আউটকাম পাবে। একেবারেই। স্যার, তাহলে আপনি যেটা বললেন যে মায়োমেক্টমি, যেটা রোবোটিক সার্জারির মাধ্যমে অপারেশন হয়, তাহলে সেখানে মানে একদম পুরো জরায়ুটা যেমন আছে ইনট্যাক্ট সেইভাবে রেখে শুধুমাত্র ফাইব্রয়েডটাকে বার করে নিয়ে আসা ফাইব্রয়েডটা হচ্ছে। বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা। তো এখন রোবোটিক সার্জারির মাধ্যমে যেটা হয় যে পেটে কিন্তু কোনো সেরকম কাটা থাকে না, 3-4টে হোল থাকে ছোট ছোট, মানে হচ্ছে সেটা ধরুন 0.5 বা হাফ সেন্টিমিটার মতো, যে এইটুকু খুব একটা ছোট কাটা হয়। এইখানে 4টে ধরুন একটা হোল থাকে পেটের ওপর দিকে, এবং তারপরে রোবোটিক আর্মসের মাধ্যমে কিন্তু হচ্ছে যে সেই যেমন আমি বললাম যে খুব প্রিসিশনের মাধ্যমে শুধু জরায়ু থেকে ফাইব্রয়েডগুলো সেপারেট করা হয়। জায়গা থেকে ফাইব্রয়েডটা বেরিয়ে এলো, সেই জায়গাটা কিন্তু ভালো করে সেলাই করতে হয়। সেলাই যদি ভালো করে না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে প্রেগনেন্সি এলেও খুব ওই জায়গাটা কিন্তু ফেটে যাওয়া, বা আমরা যেটা মেডিকেল টার্মসে বলি রাপচার হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেইটা হলো। এবার অনেকেই জিজ্ঞেস করেন যে তাহলে আমার এই টিউমারটা বেরোবে কি করে, ধরুন এই যে এত বড় যে টিউমার, সেটা এই হাফ সেন্টিমিটারে। তো এক্ষেত্রেও আমাদের যে একটি ইনস্ট্রুমেন্ট আছে যেটা আমরা বলা হয় মর্সেলেটর, সেই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কিন্তু ছোট এই ফাইব্রয়েডটাকে ছোট ছোট টুকরো করে করে কিন্তু ওই এই যে হাফ সেন্টিমিটার কাটা আছে ওর মাধ্যম দিয়েই বার করে দেওয়া, মানে পুরোটা বেরিয়ে যায়, পুরোটাই বেরিয়ে মানে যায়। অত বড় টিউমারটা ওইভাবেই বেরিয়ে যায়। এবং এখানেও কিন্তু অনেকে জিজ্ঞেস করেন যে আমার যে আগে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম উনি বললেন যে কেটে অপারেশন করতে হবে, রোবোটিক না করাই বেটার, কারণ হচ্ছে টিউমার কিন্তু পেটের মধ্যে থেকে যাবে। এটাও অনেকে জিজ্ঞেস করেন। এটাও কিন্তু ঠিক নয়, কারণ হচ্ছে যে আমরা তখন সবাইকে বোঝাই যে আমরা ছবিও দেখিয়ে দিই যে অনেক সময় ছবি দেখান যে টিউমার বেরিয়েছে ইনট্যাক্ট, এরকম আমরা বলি আপনাকে কিন্তু এই রকম টিউমার আপনাকে ইনট্যাক্ট গোল দেখাতে পারবো না, কারণ ওই গোল টিউমারের ছবি দেখাতে পারবো, যে টিউমারটা আপনাকে দেখাবো সেটা কাটা থাকবে ছোট ছোট করে, কারণ হচ্ছে যে আপনার ওই বার করতে টাইমে ওটা কেটে বার করা হয়, এমনটা নয় যে পেটের মধ্যে রেখে দিয়ে আমরা চলে এসেছি। একেবারে। স্যার, এই ধরনের অপারেশনের পরে রোগীকে কতদিন হাসপাতালে থাকতে হয়? আমরা একদিন বলি, মানে একদিনের মধ্যে পুরো এত বড় একটা অপারেশন কমপ্লিট হয়ে যায়। একদিনে তো হয়ে যায়, ব্লাড লস অনেক কম হয়, আমরা নরমালি পরের দিন ছেড়ে দিই। আচ্ছা, তারপর কতদিন রিকভারি বলতে উনি হসপিটালে থাকা অবস্থাতেই নিজের কাজ এবং চলাফেরা সবই করতে পারেন। ব্যথা আমি বলবো মিনিমাল হয়, নো পেইন বলে তো কোনো কথা হয় না যে একবারেই কোনো একটা অপারেশন হলো ব্যথা হলো না, খুবই নমিনাল পেন বা মিনিমাল পেন, যেটা একটা খুব মাইল্ড মানে পেন কিলারেই ঠিক হয়ে যায়, এবং উনি সবই কাজ নিজের করতে পারেন, হাঁটা চলাফেরা সবই করতে পারেন। তো উনি পরের দিন আমরা বিকেলের দিকে ছেড়ে দিই। আচ্ছা স্যার, এই যে অপারেশনটা হয়ে গেল, এই অপারেশনের পর যদি কেউ প্রেগন্যান্সি প্ল্যান করতে চান সেটা কতদিন পরে তিনি আমরা নরমালি আমাদের বলা আছে, আমরা সবাইকেই বলে দিই 3 মাস অ্যাবসলিউট, মানে কোনো প্রেগন্যান্সি নেওয়া যাবে না। আচ্ছা, 3 মাস তো সেফার সাইডে আমরা 4 মাস বলে রাখি, 4 মাসের পর থেকে প্রেগন্যান্সি কিন্তু প্ল্যান করতে পারেন। আচ্ছা, তো স্যার আরেকটা বিষয় যেটা জানবো যে কখন জরায়ু কাটা ছাড়া, এই ফাইব্রয়েড অপারেশনের ক্ষেত্রে জরায়ু কাটা ছাড়া আর কোনো উপায় নেই? ফাইব্রয়েড রিলেটেড জরায়ু যে বা হিস্টেক্টমি কথা বলছেন আপনি, হয়তো যে হিস্টেক্টমি করতে হবে এরকম ইন্ডিকেশন খুব কম বয়সীদের যারা প্রেগনেন্সি চাইছেন বা পরবর্তীকালে যেরকম উপায় নেই, এরকম কিছু কিছু ইন্ডিকেশন আছে, যখন ধরুন খুব সিভিয়ার ব্লিডিং হচ্ছে, অনেক ক্ষেত্রে হয়, ধরুন হচ্ছে যে এমনই ব্লিডিং হচ্ছে, কিছু কিছু আমরা দেখেছি খুব রেয়ার হয়তো, মানে এত ব্লিডিং হচ্ছে হিমোগ্লোবিন ধরুন 1-2 হয়ে যায়, তো হচ্ছে যে তখন রক্ত দিতে হয়, এবং অনেক মেডিসিন তো আছেই, আমরা সবই দিই, অনেক সময় বন্ধ হতে চায় না, খুব রেয়ার ইন্ডিকেশন এটা। প্লাস যেটা হচ্ছে যে ধরুন অত্যন্ত বড় ফাইব্রয়েড, এবং এক্ষেত্রেও কিছু কিছু সিচুয়েশনে এটা আমাদের ফেস করতে হয়, যেমন রিসেন্টলি 2-3 বছর আগে একজন এসছিলেন, এই স্টেটের নয় বাইরের স্টেট থেকে একজন এসছিলেন, তো ওনার যেমন প্রেগনেন্সি 1-2 বার উনি ট্রাই করেছেন কিন্তু আসেনি, এবং ওনার ব্লিডিংও খুব বেশি হয়,
এবং 1-2বার ওনার বাইরেও এই মায়োমেক্টমি অপারেশন হয়েছে, এবং আমরাও এখানে এমআরআই করালাম। এমআরআই করে দেখলাম যে জরায়ুর মধ্যে ফাইব্রয়েড ভর্তি, মানে প্রায় ধরুন 15-16টা ফাইব্রয়েড, এবং সবগুলোই বেশ বড়ই, কিছু কিছু হয়তো ছোট এরকম। তো এই সব ক্ষেত্রে কিন্তু জরায়ু বাদ দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। একদম কারণ এই জরায়ুতেও প্রেগন্যান্সি এলেও এটা কন্টিনিউ হবে না। একদম শেষ পর্যায়ে চলেছি, অপারেশনের পর আবার কি নতুন করে ফাইব্রয়েড হতে না, পারে? খুব নেই বললেই চলে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ফাইব্রয়েডের বিষয় নিয়ে অনেক কিছু জানলাম, এবং যেটা মহিলাদের সব থেকে বড় চিন্তার থাকে যে এত বড় একটা টিউমার রয়েছে, তাহলে আমি মা হব কী করে। কিন্তু আজকের দিনে আধুনিক চিকিৎসার কল্যাণে রোবোটিক সার্জারির মাধ্যমে জরায়ু না কেটে সম্পূর্ণভাবে ফাইব্রয়েড বার করে দেওয়া সম্ভব হচ্ছে, যেটা আমরা খুব আশ্বস্ত হলাম, এবং এই প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে এই বার্তাটাও আমরা দিতে পারলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। পাশাপাশি অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন, আর কী ধরনের এই আলোচনা আপনারা আরও শুনতে চান অবশ্যই আপনারা সেটা আমাদের কমেন্ট বক্সে লিখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার।